ইরান সহজে এটা ছেড়ে দেবে এইটা গোপনে হোক কিংবা অলক্ষ্যে হোক, তারা যে এতটা প্রভাবশালী হয়ে উঠেছে এইটা তারা তাদের জন্য একটা বড় ধরনের হুমকি হিসেবে তারা চিহ্নিত করেছে। যুদ্ধ যুদ্ধ খেলা বলে আসলে কিছু নেই, আসলে যুদ্ধ, যুদ্ধ মানে যুদ্ধ। এইটা এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে এটা বিশ্বযুদ্ধ না, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি যেটা হচ্ছে যে সার্বক্ষণিকভাবে আমাদের একটা বিশ্বযুদ্ধের মধ্যে আমরা চলছি, যে কোথাও না কোথাও বিশ্বের কোথাও না কোথাও আমাদের এই ধরনের যে আন্তর্জাতিক যে সাম্রাজ্যবাদী যে শক্তি, এই শক্তিগুলো কোথাও না কোথাও যুদ্ধ করছে, কোথাও না কোথাও অর্থনৈতিক, কোথাও সরাসরি এই যুদ্ধগুলো চলছে। এখন যে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আমাদের যে যুদ্ধের প্রশ্নটা যে কারণে এসছে, এটা হচ্ছে ইসরায়েল এবং ইরানের প্রশ্নে। এই দীর্ঘদিন ধরে মানে অন্তত 7 দিন ধরে এক সপ্তাহ জুড়ে যুদ্ধ যুদ্ধ খেলা হচ্ছে। এর মধ্যে নতুন যে প্রশ্নটা এসছে, এর মধ্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ ইউএসএ এর তার ইরানের মধ্যে বোমা ফেলেছে। এখন এই পরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে এইটা একটা নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে যে আন্তর্জাতিক যে আমরা যাকে বিশ্বযুদ্ধ বলি, যে পর্যায়ে যে 1918 সালের যে সময়ে যে বিশ্বযুদ্ধ ছিল, এটা ছিল মূলত ইউরোপ কেন্দ্রিক। এখন 1945-এর যে 45 সময় পর্যন্ত যে বিশ্বযুদ্ধ ছিল, এই বিশ্বযুদ্ধ এটা ছিল আরও বেশি, অনেক দেশ এটার সাথে যুক্ত ছিল এবং ভয়াবহতাটাও বেশি ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতাটা, এটা ভয়াবহ একটা পরিস্থিতি ছিল। 1918-তে এটা মূলত ইউরোপ কেন্দ্রিক একটা যুদ্ধ অবস্থা ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরো দুনিয়াটাকেই একেবারেই ওলটপালট করে দেয়। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে যুদ্ধ কোনো ভালো জিনিস না। যুদ্ধ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়, যেটা বলা হয় যে যুদ্ধের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় মানুষ, সাধারণ মানুষ। যে মানুষ এই যুদ্ধের ফলে লাভবানও হবে না, বরং ক্ষতিগ্রস্ত হবে। এবং একটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন যে ওয়ার মেশিনারি অর্থাৎ যে যুদ্ধ যে ইন্ডাস্ট্রি আছে, যে এই যুদ্ধ ইন্ডাস্ট্রি হচ্ছে $2.2 ট্রিলিয়ন প্রতি বছর। 2023-এর হিসেবে আমি বলছি যে এই অবস্থাটা হয়েছে, খরচ করেছে তারা যুদ্ধের জন্য। 2.2 পুরো বিশ্বজুড়ে 2.2 ট্রিলিয়ন টোটাল। এর মধ্যে আমার কাছে যে হিসাবটা আছে, এই হিসাব যদি আপনাকে আমি দেখাই, তাহলে এর মধ্যে মিলিটারি এক্সপেন্ডিচার হচ্ছে $2.2 ট্রিলিয়ন। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা, তারা 886 বিলিয়ন তারা তাদের বাজেটে এক্সপেন্ডিচার রেখেছে যুদ্ধের জন্য না, আর্মি তাদের খরচ। এবং এই যে মিলিটারি একটা ইন্ডাস্ট্রি, মিলিটারি তো একটা ইন্ডাস্ট্রি, যুদ্ধ একটা ইন্ডাস্ট্রি। এই যুদ্ধ কখনোই আপনার মানে সাধারণ মানুষ আপনার যুদ্ধের জন্য হবে না। তারপরে চায়না 2.96 বিলিয়ন তাদের খরচ। এইটা কয়েকটা বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য সহ সমস্ত কিছুই আপনার এটা দিয়ে সম্ভব। রাশিয়া 109 বিলিয়ন ডলার এক্সপেন্ডিচার করেছে। হোয়ারাস আপনি যদি আমাদের পুরো এই যে ব্যবস্থাটা আমাদের মধ্যে আছে, এর যদি অবস্থাটা আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই পরিমাণ সমপরিমাণ তো দূরে থাক, এর 10 ভাগের 1 ভাগও যদি শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের জন্য ব্যয় হতো, তাহলে কিন্তু এই অবস্থাটা সৃষ্টি হতো না। আমাদের যে যুদ্ধ, যে আমি প্রথমেই বলেছি যে যুদ্ধ আসলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ।
যুদ্ধে সাধারণ মানুষ কখনো বিজয়ী হয় না, যুদ্ধে বিজয়ী হয় নেতারা, যুদ্ধে বিজয়ী হয় একটা একটা পরাশক্তি, যুদ্ধে বিজয়ী হয় একটা সাম্রাজ্যবাদী শক্তি, অথবা দুইটা সাম্রাজ্যবাদী শক্তি হয়। এর প্রতিক্রিয়া হচ্ছে যে ইরান একটি দেশ, যে দেশ কিনা তার আমি মনে করি যে যদি শুধুমাত্র 5টা দেশের হাতে থাকবে, 5 দেশ না, ইসরায়েলের হাতে অনেক আগের থেকেই তার হাতে পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু সে কোনো কিছুতেই সিগনেচার করে না। আন্তর্জাতিক যে আইনকানুন আছে, যে আণবিক শক্তি সংস্থা IAEA, এর কোনো কিছুতেই সে স্বাক্ষর করবে না। কেন? কোথাও সে কেউ তার চাইতে বড় হয়ে যাক মিলিটারি শক্তিতে, এইটা সে সহ্য করবে না। আসলে যে বাংলাদেশের যে গণমাধ্যম যে খবরাখবর পাচ্ছে, এই খবরাখবরগুলো হচ্ছে পশ্চিমী মিডিয়ার। আমাদের যে মিডিয়া, যে সাধারণ মানুষের যে ছোট ছোট দেশগুলোর যে মিডিয়া, এটা তো আন্তর্জাতিকভাবে করে না। এখন আল জাজিরার খবরে কিছু দেখানো হচ্ছে, যেহেতু এটা যেহেতু কাতার ভিত্তিক মানে গণমাধ্যম, সুতরাং একটা, কিন্তু হচ্ছে যেটা হচ্ছে, এটা সবচাইতে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস এটার মধ্যে এই বোমা হামলার মধ্য দিয়ে যে তৃতীয় একটা দেশে সে তার যুদ্ধ বিস্তারে অংশ নিয়েছে, এইটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে এই যুদ্ধের কয়েকটা দিক আছে। আমরা খুব মনোযোগ সহকারে, বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র এবং ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে যদি আমরা, ক্ষুদ্র রাষ্ট্র বলে কিছু নেই আমি মনে করি না, কিন্তু তারপরেও যে আমরা সামরিক শক্তির দিক থেকে যদি দেখি, তাহলে আমরা একটা শান্তিপ্রিয় দেশ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে হচ্ছে যেটা এইটা যে সহজে কেউ শেষ করবে, এইটা আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এক। দ্বিতীয় হচ্ছে যে এইটার প্রভাব মধ্যপ্রাচ্যে পড়বে, 2। 3 হচ্ছে এইটার প্রভাব ভারত মহাসাগরীয় অঞ্চলে পড়বে। চতুর্থত হচ্ছে যে এইটার প্রভাব ক্ষুদ্র রাষ্ট্রের উপরে, যে আন্তর্জাতিক যে সাম্রাজ্যবাদী যে শক্তিগুলো আছে, তারা একটা জিনিস এস্টাবলিশ করে দিল যে এখন তাদের শক্তি থাকলেই ছোট রাষ্ট্রকে গিলে ফেলা যায়। এর একটা উদাহরণ হচ্ছে যে আমরা যে ইউক্রেনে যেটা দেখছি, কারো কোনো মাথা ব্যথা নাই যে ইউক্রেনের ব্যাপারে। এখন কারো কোনো মাথা ব্যথা থাকবে না, কিছুদিন পরে ইরান একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হবে। এখন আমরা বাংলাদেশ যেহেতু মুসলমান একটি দেশ, আমরা চাই যে মুসলমান একটা শক্তি থাকুক, এবং ইউক্রেনের যে শক্তি, সামরিক শক্তি, তার চাইতে অনেক বেশি শক্তি হচ্ছে ইরানের। ইরান সহজে এটা ছেড়ে দেবে, এইটা এত বছরে, এত হাজার হাজার বছরের পারস্য সভ্যতার যে দেশটি, সে ছেড়ে দেবে, এটা না। যে এখন প্রশ্ন হচ্ছে যে ক্ষুদ্র রাষ্ট্র যেগুলো আছে, ক্ষুদ্র রাষ্ট্র যেগুলো আছে, এগুলো এখন একটা ভালনারেবল অবস্থায় আছে। এখন তারা একটা খুব শঙ্কার মধ্যে আছে যে কোনো সময় তাদের করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে বিষয়টি মানে বলছেন যে কে জিতেছে, কে আসলে এই জায়গায় যুদ্ধটা হচ্ছে এই কারণে যে নেতানিয়াহুর যে তার দেশে, অর্থাৎ ইসরায়েলে তার যে মানে পপুলারিটি, অর্থাৎ তার যে জনপ্রিয়তা, এটা কমে যাচ্ছিল। এই যুদ্ধটা তাকে আবার নতুন করে ক্ষমতায় রাখতে পারবে কি না, এটা হচ্ছে তার মানে তার একটা পরীক্ষা। তার দিক থেকে উনি মনে করছেন যে উনি এইটা যদি করতে পারেন, কিন্তু ভিতরের বিষয় হচ্ছে যে ইসরায়েল এতটা ক্ষতিগ্রস্ত কখনো হয় নাই। ইতিপূর্বে কখনো ইসরায়েল এতটা ক্ষতিগ্রস্ত হয় নাই। তারা আন্ডারমাইন করেছে, তারা ইরানের যে সক্ষমতা, যে ইতিমধ্যে যে তারা যে আস্তে আস্তে মানে আমরা যদি বাংলায় বলি যে গোপনে হোক কিংবা অলক্ষ্যে হোক, তারা যে এতটা প্রভাবশালী হয়ে উঠেছে,
এইটা তাদের জন্য একটা বড় ধরনের হুমকি হিসেবে তারা চিহ্নিত করেছে। এক। দ্বিতীয় হচ্ছে ট্রাম্পের দিক থেকে আমরা যদি দেখি, ট্রাম্পের যে বিষয়টা, এটা হচ্ছে এই জায়গায় নিয়ে অলরেডি ট্রাম্প কিন্তু যুদ্ধ শুরু করতে হলে কংগ্রেসের পারমিশন লাগে, অর্থাৎ কংগ্রেসে এটা নিয়ে আলোচনা করতে হবে, এবং কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডারে উনি আক্রমণটা করেছেন। এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এখন ইরানের দিক থেকে যে জিনিসটা হচ্ছে যে ইরান যদি কন্টিনিউ করতে পারে, তাহলে একটা বিষয় হচ্ছে যে ইরান বলবে যে আমরা আর পারমাণবিক আলোচনায় যাব না, কারণ আমাদের অতীতের ইতিহাস হচ্ছে যে ট্রাম্প বলেছিল 2 সপ্তাহ উনি দেখবেন, উনি তো 2 সপ্তাহ দেখেন নাই, তার আগেই উনি আক্রমণ করে ফেলেছেন। অর্থাৎ তার নিজের দেশের মধ্যে যে অভিবাসী নিয়ে যে সমস্যা আছে, এক একজনের এক এক ধান্দা, নেতানিয়াহুর ধান্দা হচ্ছে যে উনি পরবর্তী নির্বাচনে আসতে পারবেন কিনা। এই নেতানিয়াহুই বলেছিলেন যে উইপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, আপনারা আরব বসন্তের নামে যে ইরাক থেকে শুরু করে যে পুরো মিডল ইস্টে যে ঘটনাগুলো ঘটলো, এটা তো এদেরই কারণে। এবং এর আসল উদ্দেশ্যটা হচ্ছে যে ইরানের যে তেল সমৃদ্ধ একটি দেশ, এই দেশের রেজিম চেঞ্জ, অর্থাৎ শাসক বদল হলেই আমেরিকার এবং ইসরায়েলের পক্ষের একটি শাসক, অর্থাৎ রেজা শাহ পাহলভির ছেলে, উনি যদি এখন ক্ষমতায় আসতে পারেন তাহলে উনি যেটা হবেন, অর্থাৎ আমাদের মানে বাংলাদেশে যেটা আমরা দেখি যে সিকিমে যে ঘটনা ঘটেছে, যে অর্থাৎ ওই জায়গায় লেন্দুব দর্জি একজন যদি বসানো যায় তাহলে ওইটা দখলে নেওয়া যায়। এখন আসল যুদ্ধের উদ্দেশ্যটা হচ্ছে ওই ধরনের একটা মানে সরকার ওখানে বসানো, কিন্তু এর ভবিষ্যৎটা খুব খারাপ, এটা আমেরিকার বুঝতে হবে, কারণ তাকে আফগানিস্তান ছাড়তে এবং খুব করুণভাবে ছাড়তে হয়েছে। এবং সাম্রাজ্য তারপরে রাশিয়া যতটা সহজে মনে করেছিল যে ইউক্রেন তারা দখল করবে, কিন্তু তারা দখল করতে পারে নাই, তারা এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এবং ওয়ার ইজ কস্টলি, যুদ্ধ একটা বেশ বড় ধরনের অর্থ বিনাশী একটা বিষয়। এই যে মিসাইলগুলো মারছে, আর বাংলাদেশের একটা জিনিস আপনার মানে যে জিনিসটা আপনি জানতে চান যে একটা এটা হচ্ছে ওটা হচ্ছে, এটা হচ্ছে যদি আপনার আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম যদি দেখেন, তাহলে বাংলাদেশের দিক থেকে যেটা দেখবেন যে এই ইরান একেবারে জিতে গেল, এই ইসরায়েল একেবারে জিতে গেল, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি মানে যেটা একজন সামান্য গবেষক হিসেবে যেটা দেখি যে ইরানের আসলে বিজয় হয়েছে এই কারণেই যে তারা এতদিন ধরে যুদ্ধটা টিকিয়ে রাখতে পেরেছে ইসরায়েলের মতো একটা শক্তির অ্যাগেনস্টে। এবং আয়রন ডোম বলে যে কথাটা ছিল, এই সমস্ত যে রেটরিক্সগুলো ছিল, এইগুলো সমস্ত ভেঙে চুরে একাকার করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের মতো স্মল স্টেট সিকিউরিটি যে প্রশ্নটা আসছে, যে ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তার যে প্রশ্ন, এখন তো আপনার ভ্যালিডিটি হয়ে গেল। এখন যদি চায়না মানে তার তাইওয়ানের উপরে যদি কোনো আক্রমণ চালায় বা আশেপাশের কোনো দেশের উপরে আক্রমণ চালায়, তাহলে আপনি কোন দৃষ্টিতে আপনি তাকে থামাবেন? রাশিয়ার তো মানে এই ক্ষেত্রে কিছু বলার নাই, এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে আপনার দেখবে। এখন যে বিষয়টা আমি আবার বলছি যে যুদ্ধ আমরা যে জিনিসটা দেখছি, এই জিনিসটা দেখছি পশ্চিমা দৃষ্টিতে। এটা আমাদের মানে দর্শকদের এবং পাঠকদের আমাদের ওই জিনিসটা দেখতে হবে। আমরা সরাসরি মানে আমাদের দৃষ্টিতে যে অর্থাৎ যেটা হচ্ছে এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি না, কাজেই আমাদের এই মুহূর্তে উল্লসিত হওয়া কিংবা একেবারে বিমর্ষ হওয়ার কোনো কারণ আমি খুঁজে পাই না।